হ্যালো ডিয়ার ভিউয়ার্স, বাংলাদেশ এবং অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড যারা এই মুহূর্তে টিউনড আছেন চ্যানেল আইয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন বাংলাদেশ নতুন অর্থনীতির আজকের পর্বে। অনুষ্ঠানটি নিবেদন করছে সময়ের আলো, সত্য প্রকাশে আপসহীন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব। তবে তার আগে জানাতে চাই আজকের পর্বে আমরা কী নিয়ে আলোচনা করছি সেই বিষয়টি নিয়ে। আজ আমরা কথা বলবো বাংলাদেশের ইন্স্যুরেন্স খাত নিয়ে। গ্রাহকের আস্থা পুনরুদ্ধারে বিমা খাতের উন্নয়ন, অগ্রগতি এবং সেইখানে আমাদের করণীয় কী, এই বিষয়টি নিয়ে আজ আমরা কথা বলবো। এবং আজ আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি মিস্টার সাইদ আহমেদ। স্বাগতম। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেল আই পরিবারকে। কেমন আছেন? জি, আছি ভালো। আপনি ভালো আছেন? আমিও বেশ ভালো আছি। থ্যাংক ইউ সবাইকে, যে চ্যানেল আই পরিবারকে। আজ তো আমরা গ্রাহকের আস্থা পুনরুদ্ধারের জন্য আসলে কী কী করণীয় এবং সেইখানে আপনাদের কী কী জায়গা আছে কাজ করবার, সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। তবে তার আগে চলুন দর্শক দেখে আসি বাংলাদেশের ইন্স্যুরেন্স খাতের বর্তমান পরিস্থিতির উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র। বাংলাদেশের বিমা খাত ঠিক কবে থেকে বর্তমান বাংলাদেশের ভৌগোলিক অঞ্চলে বিমা ব্যবসার প্রচলন হয় সে বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায় না। স্বাধীনতা উত্তর সব জীবন বীমা কোম্পানিকে জাতীয়করণ করে রূপসা সুরমা নামে দুটি পৃথক কোম্পানিকে জীবন বীমার ব্যবসা পরিচালনার দায়িত্ব দেয় সরকার। 1973 সালে সরকার বীমা কর্পোরেশন আইন করে। এই আইনের মাধ্যমে সব জীবন বীমা কোম্পানিকে জীবন বীমা কর্পোরেশন নামে একটি এবং সব সাধারণ বীমা কোম্পানিকে সাধারণ বীমা কর্পোরেশন নামে অপর একটি কোম্পানির অধীনে আনা হয়। এরপর সরকার ব্যবসা উদারীকরণ নীতি নিলে 1984 সালে আগের আইন সংশোধন করে বেসরকারি খাতকেও বীমা ব্যবসার সুযোগ করে দেয়। বর্তমানে বাংলাদেশে প্রায় 82টি বীমা কোম্পানি রয়েছে। বিগত সরকার আমলে কিছু দুর্নীতিবাজ বীমা কোম্পানি রাজনীতিবিদদের টাকা আত্মসাৎ, লুটপাট ও নৈরাজ্যের মাঝেও বেশ কিছু লাইফ ও নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি তাদের নিজস্ব দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা, সততাকে কাজে লাগিয়ে সফলতার সাথে ব্যবসা করে গ্রাহকের মাঝে সময় মতো তাদের পাওনা টাকা পরিশোধ করেছে। এসব কোম্পানিগুলোর মধ্যে উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি এবং বেস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি 2010 সালে প্রতিষ্ঠিত হয়ে মাত্র 15 বছরে এই ইন্স্যুরেন্স কোম্পানি তাদের সততা ও কমিটমেন্টের উপর ভিত্তি করে গ্রাহকদের মাঝে আস্থা সৃষ্টি করে বীমা শিল্পে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি ইতিমধ্যে আইএসও সার্টিফিকেট সহ দেশি বিদেশি অনেক সম্মানে ভূষিত হয়েছে। গ্রাহকের এই বীমার প্রতি আস্থাটা দিন দিন এটা কমে যাচ্ছে এবং আস্থা কমে যাওয়ার কারণে এই বীমা শিল্পটা একটা প্রচন্ড বর্তমানে আমি বলি যে একেবারে প্রচন্ড চরম একটা সংকটের মুখে, চরম একটা ঝুঁকির মুখে আছে। আস্থা কমছে কেন এই বীমা প্রতিষ্ঠানের প্রতি? কারণ গ্রাহক সময় মতো তার দাবিটা পাচ্ছে না। গ্রাহকের কাছে কমিটমেন্ট রক্ষা ও গ্রাহককে উন্নত সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে বীমা শিল্পের উপর হারিয়ে যাওয়া আস্থা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশের বীমা শিল্পে এক বিরাট বিপ্লব প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে। একজন মানুষ যখন মারা যায় তখন তার পরিবার কতটা অসহায় হয়ে পড়েন তা ভাষায় বোঝানো যায়। বেস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মূল স্লোগানই হচ্ছে মৃত ব্যক্তির জানাজা সম্পূর্ণ হওয়ার আগেই যেন মৃত ব্যক্তির পলিসির টাকা তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়। বেস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এমন স্লোগান যথার্থভাবে বাস্তবায়ন হলে ইন্স্যুরেন্স শিল্পে বাংলাদেশে একদিন সুদিন ফিরে আসবে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংস্থার পাশাপাশি বাংলাদেশের ইন্স্যুরেন্স শিল্প উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে কাজ করে যাচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর মালিকদের সংগঠন ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। 5ই আগস্ট বিগত সরকারের পট পরিবর্তনের পর ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সকল সদস্যদের অংশগ্রহণের মাধ্যমে এক সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়ায় সংগঠনের নতুন নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়। ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নির্বাচিত প্রেসিডেন্ট জনাব সাইদ হোসেন তার দীর্ঘদিনের দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা দিয়ে ইন্স্যুরেন্স শিল্পকে নতুন করে ঢেলে সাজিয়ে বীমা শিল্পের উপর এদেশের মানুষের হারানো আস্থা ফিরিয়ে আনবেন এমনটাই আশা করছেন বীমা শিল্পের সংশ্লিষ্ট কর্তারা। বাংলাদেশের বীমা শিল্পকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে কার্যকরী ভূমিকা রাখতে হবে এমনটাই আশা সকলের।
দর্শক দেখে এলাম বাংলাদেশের ইন্স্যুরেন্স খাতের বর্তমান অবস্থা এবং সেই সাথে তার উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র এবং কথা বলি আমাদের আজকের আলোচনার বিষয় গ্রাহকের আস্থা পুনরুদ্ধারে বীমা খাতের উন্নয়ন অগ্রগতি এবং আমাদের করণীয় কি কি এই বিষয়গুলো নিয়ে আবারও ফিরে এলাম আপনার কাছে এবং শুরুতে যেটি বলছিলাম যে বীমা খাত নিয়ে আসলে কথা বলবো এবং এই খাতের সাথে অসংখ্য গ্রাহকের অসংখ্য সম্পদের সম্পর্ক আছে এবং সেই সাথে তাদের বেশ কিছু নিরাপত্তার বিষয়ও সংশ্লিষ্ট আছে। তবে শুরুতেই জানতে চাই যে ইন্স্যুরেন্স আসলে বাংলাদেশে নাগরিকদের কেন করা জরুরি? একটা প্রত্যেকটা মানুষের যদি ধরেন একটা জীবনের নিরাপত্তা, তার জানের নিরাপত্তা, তার মালের নিরাপত্তা, এটা খুবই জরুরি এবং সারা বিশ্বব্যাপী এই ইন্স্যুরেন্স বিহীন মানে অর্থনীতি অচল এবং দেশেরও যে মেকার যারা পলিসি মেকার সেটা আসলে ইন্স্যুরেন্স এই সেক্টরে কিন্তু একটা বড় ভূমিকা রাখে। ইন্স্যুরেন্স করার ফলে আসলে মানে কি কি উপকার পাচ্ছে একজন গ্রাহক এই বিষয়ে যদি বলতেন, কারণ অনেকে আসলে এখন ইন্স্যুরেন্সের আওতায় নেই বা ইন্স্যুরেন্স করবেন বলে ভাবছেন কিন্তু আসলে উপকার কি কি বিষয়গুলো সম্পর্কে হয়তো সেটা যেমন ধরেন আমি যেটা বললাম জীবনের একটা নিশ্চয়তা এবং যারা অর্থনৈতিক যে একটা ব্যাপার আছে সেখানে যে একটা নিরাপত্তা সেটাও কিন্তু প্রচণ্ড করে। তো এটা নিরাপত্তার সবচেয়ে বেশি এটার সুরক্ষা যেটা আর কি আমরা বলা হয়, এটা সুরক্ষা মানে একটা জানের এবং মালের ব্যাপারে। মিস্টার সাঈদ, আমরা সবাই জানি যে আপনি আপনার ব্যক্তিগত জীবনে একজন সফল রাজনীতিবিদ, একজন দক্ষ সংগঠক এবং সেই সাথে একজন সফল ব্যবসায়ীও, এবং সম্প্রতি আপনি বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, সুতরাং অনেক বড় দায়িত্ব কাঁধে নিয়েছেন বলা যায়। কিন্তু আমাদের সার্বিক পরিস্থিতি আমরা বিবেচনা করলে দেখতে পাই যে এই খাতটিতে ব্যাপক অনাস্থার জায়গা তৈরি হয়েছে। জনমনে আসলে একটা অনাস্থা তৈরি হয়েছে যে কারণে আসলে তারা আগ্রহী হচ্ছেন না বা এদিক থেকে ফিরে আসতে চায়। এই মুহূর্তে আসলে এই বিপর্যয়ের কারণ কি এবং এটিকে কাটানোর জন্য কি কি করণীয় আছে? আসলে জানেন যে আজকে প্রায় 36 বছর পর এখানে আমাদের এই অ্যাসোসিয়েশনের নির্বাচন হলো, যেটা প্রথমে নির্বাচনের মাধ্যমে যে আমি প্রেসিডেন্ট হয়েছি এবং আমি ধন্যবাদ জানাচ্ছি এই ইন্স্যুরেন্স সেক্টরের সমস্ত পরিবারকে যারা আমাকে নির্বাচিত করেছেন। আর আপনি যেটা বললেন যে এটা এখানে আস্থার একটা ব্যাপার এবং এটা কেন প্রয়োজন সেটা খুবই জরুরি। তো এই যে অনাস্থাটা যে আসছে সেটা আমি মনে করি যে অ্যাওয়ারনেসের সবচেয়ে বড় একটা ব্যাপার, অ্যাওয়ারনেসের প্রয়োজন আছে। যেমন সারা বিশ্বে যেমন ধরেন আমাদের দেশের মানুষ জীবন বিমাকেই ম্যাক্সিমাম চিনেন, কিন্তু ইন্স্যুরেন্স মানেই ভাবে যে হয়তো একটা জীবন বিমা, আসলে কিন্তু যে তা না। মানে একটা জীবন বিমার ক্ষেত্রেই যে শুধু ইন্স্যুরেন্স আসলে তা না, ইন্স্যুরেন্স সর্বক্ষেত্রে প্রয়োজন আছে। তো এটা যদি আমরা বিশেষভাবে বিশেষ প্রচার করা হয়, যেমন যদি ধরেন আপনাদের যে মিডিয়া আছে সেই মিডিয়া যদি আমাদেরকে সুযোগ করে দেওয়া হয় এবং আমাদের যে অথরিটি আছে তারাও যদি এই ব্যাপারে বেশি নজর দেন এবং তার পাশাপাশি আমরা অ্যাসোসিয়েশনে নিয়ে কাজ করতেছি, তো আমরা বিশ্বাস করি যে এই অ্যাওয়ারনেসটা যদি তৈরি করা যায় তাহলে হয়তো জনগণ বুঝবেন যে আসলে তার প্রয়োজনে তার আসলে ইন্স্যুরেন্স আসলেই প্রয়োজন। তারপরেও আসলে গ্রাহকের আস্থা ফেরানোর জন্য বীমা খাতের আসলে কিছু উন্নয়ন দরকার। সেক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো আসলে কিভাবে উদ্বুদ্ধ হতে পারে? আমরা সেটা প্রতিষ্ঠানগুলি আমরা কাজ করতেছে, যেমন আমাদের ডিজিটালাইজের প্রয়োজন, ওই যে একটা বললাম যে একটা অ্যাওয়ারনেসের একটা প্রয়োজন আছে। আর বিশেষ করে আপনি মনে করেন যে অস্বচ্ছতা একটা কিছু তো আছেই, অস্বচ্ছতা আছে, তো এই অস্বচ্ছতাকে মানে একটা আস্থা আসলে ফিরিয়ে আনা দরকার, যেমন জবাবদিহিতা দরকার, যেটা আস্থা ফিরিয়ে আনার জন্য প্রয়োজন আছে। তো এটা সব মূলের পিছনেই কিন্তু আসলে একটা ওই যে অ্যাওয়ারনেস, মানুষকে সেভাবে যদি বোঝানো যায় যে আসলে এটা প্রয়োজন তাহলে কিন্তু মানুষ কিন্তু উদ্বুদ্ধ হবে যে এই সেক্টরটা আসলে করার জন্য। তো আমি মনে করি এটা সরকারের একটা চরম ভূমিকা আছে, তারা যদি এটা নিয়ে কাজ করেন তাহলে এটা অনেক উপকার আসবে। 36 বছর পর বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের আসলে নির্বাচন হয়েছে এবং আপনি নবনির্বাচিত একজন সভাপতি। সেই ক্ষেত্রে জানতে চাই যে বাংলাদেশের বীমা খাতের উন্নয়নে এই মুহূর্তে আপনার কি কি পরিকল্পনা আছে? হ্যাঁ, আমার কতগুলি প্ল্যান আছে, যেগুলি যেই জিনিসগুলি নিয়ে দুর্বলতা আছে, সে ধরেন আমাদের যে সমন্বয়ের একটা অভাব আছে আমাদের অথরিটির সাথে, আমাদের যেটা সেই সমন্বয়গুলি আমি ঘুচিয়ে নিয়ে আসতে চাচ্ছি প্রথমেই। তারপর সেকেন্ড থিং মনে করেন যেটার একটা জবাবদিহিতা, যে ক্লায়েন্টের ভিতরে যে একটা জবাবদিহিতা সেটাকে নিয়ে, তারপর যে তাদের দাবিগুলি নিয়ে যেই ক্লেমগুলি আছে সেটাকে কিভাবে দ্রুততার সাথে নিষ্পত্তি করা যায় সেটা নিয়ে কাজ করা, এবং বিশেষ করে আপনার ডিজিটালাইজ করা, এই জিনিসগুলি নিয়ে মানে আমাদের বিশেষ করে আমাদের একটা প্ল্যানিং আছে। অলরেডি আমরা এটা নিয়ে কাজ করা শুরু করেছি অলরেডি। ইন্স্যুরেন্স কোম্পানি মূলত একটা সেবামূলক প্রতিষ্ঠান যেটি আসলে গ্রাহকের ঝুঁকি এবং সঞ্চয় দুটোরই আসলে নিরাপত্তা নিশ্চিত করার জন্য দায়বদ্ধ থাকে। তবুও নানান রকম হয়রানি আমরা দেখি, বিড়ম্বনা দেখি, বিশেষ করে মাঠ পর্যায়ে এটা বেশি প্রকট হারে দেখা যায়।
আর এই মাঠ পর্যায়ের পরিস্থিতির কারণে অভিযোগগুলো বেশি হতে থাকে। এই অনাস্থার সৃষ্টি হওয়ার বিষয়টা কাজ করে এবং সেটাকে কমানোর জন্য পরামর্শ কি থাকবে? আসলে কিন্তু যতটা অনাস্থার কথা বলা আসলে কিন্তু প্রকৃতপক্ষে আসলে কিন্তু তা না। যেমন ধরেন আপনি যদি আজকে আমরা কথাগুলি বলি যে আজকে দেখেন আমাদের একটা প্রিমিয়াম আয় হচ্ছে, যেমন ধরেন আপনার যদি লাইফের ধরি প্রায় 12,000 কোটি টাকা। তা 12,000 কোটি টাকার মধ্যে তারা ক্লেম কিন্তু দিয়ে দিচ্ছে 10,000 কোটি টাকার উপরে। তো আসলে কিন্তু এই যে অনাস্থাটা যে প্রকাশটা বেশি প্রকাশ হচ্ছে, কিন্তু সাফল্যতার যদি তার পাশাপাশি আপনি যদি পজিটিভ আকারে নিয়ে আসেন, আপনাকে পজিটিভটাও দেখাতে হবে। আজকে আপনারা প্রতিদিন দেখেন পত্রিকাতে দেখা যাচ্ছে যে আজকে লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ, আজকে আপনার যদি ধরেন এই ধরনের বিভিন্ন অর্গানাইজেশনগুলি, যেমন পপুলার লাইফের কথা বলি, ন্যাশনাল লাইফের কথা বলি, তারা আজকে 1,000 কোটি টাকা 2,000 কোটি টাকা পরিশোধ করতেছে। এটা কিন্তু বেশি প্রচার হচ্ছে না। আর সবচেয়ে বড় কথা হলো যে ক্লেমের ব্যাপারে কিছু দায়বদ্ধতা আছে ক্লেমের ব্যাপারে। যেমন ধরেন যখন একটা পলিসি তৈরি করা হয়, সেই পলিসিগুলি যদি সঠিকভাবে নিরূপণ না করা হয়, তাহলে তো আপনার অথরিটি তো সেটাকে আপনি পাস করবে না। তো এটা কিন্তু একটা বড় ধরনের জটিলতা। তো ক্লায়েন্টের মধ্যে সেটা এই যে একটা অ্যাওয়ারনেস ক্লায়েন্টকে এবং যারা পলিসি তৈরি করে আসছেন, আহরণ করতেছেন, তাদেরকে যদি এটা একটা কাউন্সিলিংয়ের খুবই প্রয়োজন। তো এই কাউন্সিলিংগুলিকে ভীষণ প্রয়োজন আছে। কারণ আপনার যখন একটা ক্লেম হবে, তখন ক্লেমটা পরিশোধের কিছু তো দায়বদ্ধতা আছে, যেমন কী কারণে সে ক্লেম পাবে, কী কারণে সে পাবে না। তো এখন সার্ভেয়ারের একটা লিমিটেশন আছে, অথরিটির লিমিটেশন আছে, বোর্ডের যে তাদের একটা লিমিটেশন আছে। তো এটার কিন্তু মধ্যে অনেক গ্যাপ আছে। তো যার জন্য মনে করেন যখন একটা পলিসি আহরণ করে, তখন কিন্তু অনেক অনিয়মটাকে তার মানে এটা নিয়মের মধ্যে এতটা ফলো করে না। তো এই অ্যাওয়ারনেসের কিন্তু আসলে একটা প্রয়োজন। আমি মনে করি যে আমাদের ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন প্লাস অথরিটি যদি এই অ্যাওয়ারনেস নিয়ে যে কাজ করে, ক্লায়েন্টকে বোঝানো যে আপনার আজকে একটা ক্লেম, আপনার একটা পলিসি করেছেন, এই পলিসিটা কেন পাচ্ছেন না, এটা খুবই জরুরি। এটা অনেকেই জানেন না যে এই কারণে সে পাচ্ছে না। বর্তমানে আসলে তথ্য প্রযুক্তির উপর আমরা অনেকটাই নির্ভরশীল, কিন্তু বীমা খাতে তথ্য প্রযুক্তির নির্ভরতা কতটুকু এটা আমরা খুব ভালো বলতে পারবো না, যেহেতু আপনারা সরাসরি কাজ করছেন। তথ্য প্রযুক্তির যুগ এবং সেইখানে এসে আমরা দেখি যে বীমা খাতে তথ্য প্রযুক্তিতে আসলে সম্পৃক্ততার বেশ কিছু কমতি রয়েছে, প্রতিবন্ধকতা আছে। সেই জায়গাগুলোর প্রতিবন্ধকতা দূর করবার জন্য বিআইএ কী ধরনের ভূমিকা রাখতে পারে এবং সেই সাথে আইডিআরএও কীভাবে ভূমিকা পালন করে ব্যাপারটাকে সামলাতে পারে বলে আপনি মনে করছেন? আসলে বিশ্বই তো তথ্য প্রযুক্তি। এখন এই বর্তমান প্রজন্ম যেটা টোটালি প্রযুক্তি নির্ভরশীল। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা আসলে কাজ করছি। আমাদের যে যতগুলি কোম্পানি আছে প্রত্যেকেই কিন্তু একটা প্রযুক্তি নিয়ে তারা কাজ করতেছে। সেখানে কিন্তু যে দুর্বলতা যে নাই তা কিন্তু না, সে এটা নিয়ে যথেষ্ট চেষ্টা করতেছে। আমাদের অ্যাসোসিয়েশন থেকে এটাকে আমরা কাজ করতেছি এবং আমরা এই কথাটা বোঝাতে চাচ্ছি যে প্রযুক্তি মানুষকে কিন্তু আপনাকে পিছিয়ে দেয় না, প্রযুক্তি আপনাকে মানুষকে কিন্তু যে কোনো কাজকে সহজ করে দেয়। এই জিনিসটা আমরা প্রচার করতে চাচ্ছি এবং এটা নিয়ে অনেক কাজ করতেছে এবং আমাদের কোম্পানির ভিতরে যে প্রযুক্তির দুর্বলতা আছে সেটাকে আমরা কাটিয়ে ওঠার জন্য যথেষ্টভাবে কাজ চলছে। পুনর্বীমা নিষ্পত্তি করবার ক্ষেত্রে আমাদের সাধারণ বীমা কর্পোরেশনগুলোর ব্যাপক উদাসীনতা আমরা দেখতে পাই। আর এক্ষেত্রে বীমা খাতের স্টেক হোল্ডারদের সম্মিলিতভাবে কি উদ্যোগ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? এটা খুবই একটা ইম্পর্টেন্ট আপনার কথা বলেছেন যে আসলে আমাদের দেশে ইন্স্যুরেন্স সৃষ্টি হওয়ার পর থেকে যে আমাদের যে পুনর্বীমার একটি মাত্র সরকারি প্রতিষ্ঠান আছে, যেটা অন্য কোনো প্রতিষ্ঠান আমাদের নেই। এবং এই পুনর্বীমার দাবি যে সাধারণ বীমা যেটা আছে, সাধারণ বীমা কিন্তু আমাদের আসলে একটা বিজনেস পার্টনার। কিন্তু তারা যদি মনে করেন যে না, তারা এই পার্টনারকে ভুলে যদি অথরিটি হিসাবে চিন্তা করেন, তাহলে তো একটা গ্যাপ থাকবেই। কারণ দেখেন আমরা যে একটা মানুষকে যে আমরা কাজ করি, একটা পলিসি একটাই করি, এটা আমরা তো পুনর্বীমাটা আমাদের একটা লিমিটেশন আছে, সেই ইন্টিমেশন একটা থাকে যে এত কোটি টাকা পর্যন্ত সে পারবে, এর বাইরে যেটা হবে সেটাকে আপনাকে পুনর্বীমাতে যেতে হবে। আবার সাধারণ বীমার কিন্তু একটা লিমিটেশন আছে। এখন এই সাধারণ বীমার ভিতরে যখন বিগত দিনের থেকে আজকে এই কাজের তাদের যে জটিলতা, তো আমি যে বর্তমান যারা দায়িত্বে আছেন তাদেরকে যে 100% আমি দোষারোপ করবো আসলে কিন্তু তা না। আমরা কিন্তু আজকে সাফারা করতেছি। আজকে আমরা দেখতেছি যে প্রায় 20 বছরেরও বেশি যাবৎ পুরানো বীমার জটিলতাগুলো, ক্লেমগুলো, দাবিগুলো আসতেছে না। তো একদিনে কিন্তু রাতারাতি কিন্তু আসলে সব সম্ভব হবে না। তো এটাকে ওভারকাম করার জন্য আমরা প্রতিনিয়ত মিটিং করতেছি এবং এটা ওভারকাম করতেছি এবং আমরা বলতে চাচ্ছি যে যদি এটা তাদের পক্ষে সম্ভব, তার পাশাপাশি যদি একটা প্রাইভেট সেক্টরে যদি একটা পুনর্বীমার যদি একটা ক্ষেত্র তৈরি করে দেওয়া হয়, তো আপনাদের মাধ্যমে আমার সরকারের কাছে একটা আবেদন থাকবে যে একটা আমাদের প্রাইভেট সেক্টরে যেন আবার একটা, তাহলে কম্পিটিশনও কিন্তু থাকবে। আপনার একটা প্রিমিয়ার রেটও কিন্তু কমে যাবে, গ্রাহকও কিন্তু এতে উপকৃত হবে এবং তার পাশাপাশিতে কিন্তু একটা কম্পিটিশন থাকলে সাধারণ বীমা তার ল্যাকিংটা কোথায় সেটা সে বুঝতে পারবে। চাই যে অভিযোগ আছে এটা বেসরকারি বীমা খাতের যেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে তাদের মধ্যে কর্পোরেট গভর্নেন্স কোড না মানার একটা বড় অভিযোগ আছে। এই যে কোড না মানা, এর ফলে দুর্নীতি এবং অনিয়মের সুযোগ তৈরি হওয়া,
তাই আসলে গভর্নেন্স কোড মানার ব্যবস্থা করাটা খুবই জরুরি। এক্ষেত্রে আপনাদের কি করণীয়? একটা যে ইন্স্যুরেন্স সেক্টরকে যদি আপনি একটা মানে সঠিক জায়গায় যদি নিতে চান, তাহলে অবশ্যই জবাবদিহিতার অবশ্যই প্রয়োজন, এবং এই জবাবদিহিকে ওভারকাম করার জন্য কর্পোরেট গভর্নেন্স কোডটা কিন্তু খুবই প্রয়োজন। এবং এতে এতে কি হচ্ছে, যেমন একটা চেয়ারম্যানের কতটুকু কাজ, চেয়ারম্যান কোন কোন জায়গায় কোথায় পার্টিসিপেট করতে পারবে, একটা ইসি চেয়ারম্যান কোথায় তার কতটুকু লিমিটেশন আছে। এখন যদি একটা চেয়ারম্যান মনে করেন আমি সর্ব জায়গায় সর্বক্ষেত্রে আমি কাজ করতে পারবো, একটা মনে করেন অ্যাপয়েন্টমেন্টে কার যতটুকু, তো এই যে কতগুলি ব্যাপার আছে, এটা কিন্তু খুবই জরুরি মনে করি। এবং আবারও একই কথা আমি আবার বলতে চাই, এটা একটা কাউন্সিলিং আসলে প্রয়োজন আছে। সে ধরেন যদি ইডরা যদি মনে করেন যে আপনাদের মালিক পক্ষ যারা আছেন তাদেরকেও কিন্তু বুঝাতে হবে যে কর্পোরেট কোড মানলে কি কি আসলে হয়। তো এটা খুবই জরুরি এবং এটা স্বচ্ছতার জন্য খুবই জরুরি। আরও একটা বিষয়ে অভিযোগ আছে, সেটি হচ্ছে যে অনেক বিমা প্রতিষ্ঠান প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি, WPPF এই আইনগুলো মানছে না। আর এই কারণে অনিশ্চয়তা এবং ক্ষতির মুখে পড়ছে এই প্রতিষ্ঠানে যারা কর্মচারী আছে, কর্মকর্তা আছেন তারা। এটি পরিপালন নিয়ন্ত্রণের জন্য আপনাদের সংস্থা থেকে কি উদ্যোগ নেওয়া হবে? যেটা আপনার WPP যেটা বললাম, গ্র্যাজুইটি যেটা প্রভিডেন্ট ফান্ড, এটা ম্যাক্সিমাম অর্গানাইজেশন আছেন। তো ইডরা এটা নিয়ে অবশ্য কাজ করতে হবে। আমি মনে করি যে ইডরাকে এটাকে জোর দিতে হবে যে প্রত্যেকটা অর্গানাইজেশনেই যেন আপনাকে গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড যে ফ্যাসিলিটিসগুলি থাকে। তো এটার কারণ হয় কি, যদি এই ফ্যাসিলিটিসগুলি যদি না থাকে, তাহলে আপনারা আমাদের যে ভালো ভালো যে মেধা সম্পন্ন যে ছেলেমেয়েরা আছে তারা কিন্তু এই সেক্টর কিন্তু আজকে আসবেন না। তাহলে যেমন ধরেন আপনি যদি পাবলিক ইউনিভার্সিটি ছেলেরা কিন্তু এখানে এই সেক্টর কিন্তু আসবেন না। আপনি যদি তাদের থাকে, সে যদি দিন শেষে তার চাকরির জীবনের শেষে রিটায়ার্ড লাইফে যদি সে এখান থেকে যে একটা বেনিফিট পায়, তাহলে কিন্তু তারা এই সেক্টর কিন্তু আসতে চেষ্টা করবে। এটা কিন্তু খুবই জরুরি। এবং ইডার আমি মনে করি যে এটা মানে নিশ্চিত করা দরকার যে প্রত্যেকে এটাকে ফলো করবে। আর WPP নিয়ে যেটা কথা বললেন, সেটা কিন্তু অ্যাকচুয়ালি শ্রমিকদের জন্য। তা আমরা কিন্তু আমাদের এই জিনিসটা কিন্তু একটা ইন্ডাস্ট্রি না, অ্যাকচুয়ালি না, আমাদের এটা হলো কর্মকর্তা কর্মচারী। তো এটা নিয়ে কিন্তু একটা বিতর্ক রয়ে গেছে। যেমন এটা যেমন বাংলাদেশ ব্যাংকের ব্যাপারে যেটা হয়েছে, তো ব্যাংকেরও এই যখন এটাকে দিয়েছিল তখন ব্যাংক কিন্তু বাংলাদেশ ব্যাংকে এটা বোঝানো হয়েছে যে এই WPP কিন্তু শ্রমিকদের জন্য, তা আমাদের জন্য না। তো এখন তারপর বাংলাদেশ ব্যাংক এটা কি আলাদা, শ্রমিক অ্যাকচুয়ালি কিন্তু আলাদা, আর কর্মকর্তা কর্মচারী আলাদা, কারণ তাদের তো একটু অন্যান্য ফ্যাসিলিটিস আছে। তো শ্রমিক যারা ইন্ডাস্ট্রিতে করে, যেখানে নিজস্ব একটা দুর্ঘটনা করে, অন্য একটা ব্যাপার। তো এটা নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি কাজ করা হচ্ছে। তো আমরা কিন্তু এই কথাগুলি বলেছিলাম, যেহেতু এটা আর্থিক প্রতিষ্ঠান এবং আর্থিক প্রতিষ্ঠানের সাথে তো আমরা এই কথাগুলি ইডরাকে বলেছি, ইডরা অলরেডি দিয়েছে, কিন্তু আমাদেরকে যদিও এটা দেয়নি। তো এটা নিয়ে কথা হচ্ছে। তো কোনো অর্গানাইজেশন যেমন ধরেন আপনার এই অডিটের সময় এটা রাখে, কেউ রাখতেছেন না। তো এটা নিয়ে আমাদের একটা বিতর্ক আসছে। তো আমরা এটা ইডরাকে নিয়ে এটা আমরা একটা নিশ্চিত একটা বিধান চাই। আমরা চাই যেন ইন্স্যুরেন্স সেক্টরগুলো একটা আইনের মাধ্যমে চলুক। যদি এটা আমাদের জন্য অ্যাপ্লিকেবল করা হয়, তবে সেটা যেন ফলো করা হয়, এবং এটা আমাদেরকে একটা নিশ্চিত দিয়ে আমরা যেন ফলো করি। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার, সারা বিশ্বের সকল দেশেই থার্ড পার্টি মোটর ইন্স্যুরেন্স আছে, এবং এই ইন্স্যুরেন্সটা থাকলে আসলে জনগণের বেশ কিছু সুবিধাও থাকে। এটি একমাত্র বাংলাদেশে নেই। একটা সময় ছিল বিগত সরকারের আমলে সেটা বন্ধ করে দেওয়া হয়। এই কারণে চালক, যাত্রী, পথচারী এবং অন্যান্য যারা কোনো দুর্ঘটনার শিকার হয় তারা কিন্তু এর বিপরীতে কোনো সুবিধা পায় না। আমরা মনে করি যে সারা বিশ্বেই কিন্তু এটা আছে, কিন্তু এখন যে নেই, আমাদের যেটা দরকার থার্ড পার্টি মোটর ইন্স্যুরেন্স সবার জন্য দরকার, আপনার আমার সবার। এটিকে পুনরায় চালু করার জন্য আপনারা কি ভাবছেন? আমরা অলরেডি এটা নিয়ে কাজ করছি, সংগঠনে আছে, আমরা অলরেডি এটা নিয়ে আমরা কাজ করছি, আমরা এটা নিয়ে ইডের সাথে আমরা বসেছি এবং ইডে এটা নিয়ে কাজ করতেছে, এবং আমরা বিশ্বাস করি যে খুব অচিরে হয়তো এটা ইমপ্লিমেন্ট হবে ইনশাআল্লাহ। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, ধর্মঘট, বিদ্রোহ এবং ক্ষয়ক্ষতির কারণে যেই অগ্নি বিমার একটা বিষয় ছিল, সেই সুবিধাটাও আসলে বাতিল করা হয়েছে। এক্ষেত্রে যে কোনো দুর্ঘটনায় গ্রাহক বা বিমা প্রতিষ্ঠানগুলো কি ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে? এটা খুবই বড় একটা ব্যাপার। এটা নিয়ে আমরা কাজ করেছি বিয়ে, এটা আমরা খুবই অ্যাওয়ারনেস। আমরা সাধারণ বিমার সাথে কথা বলেছি। সাধারণ বিমা একটা সামান্য একটা অজুহাত দেখিয়ে যদি এটাকে ক্যান্সেল করেছিল, কিন্তু এটা বাংলাদেশে দেখেন এখন এই বর্তমান সরকার বিভিন্ন জায়গায় বিনিয়োগ করার জন্য, আকৃষ্ট করার জন্য সারা বিশ্বকে আহ্বান করতেছে যে এখানে পরিবেশ আছে। কিন্তু যখন আপনি এটাকে উঠিয়ে দিবেন, তার মানেটা কি? তার মানেটা কিন্তু এটা কিন্তু আপনারা কিন্তু অনেকে খুবই ইজিতে এটা নিচ্ছেন। এটা কিন্তু অনেক বড় একটা ইস্যু। যেমন ধরেন যার শত্রু যে ইন্ডাস্ট্রিগুলিতে, তখন কিন্তু এই অ্যাটাকগুলি হবে যখন এটা থাকবে না। তো এটা নিয়ে আমরা কাজ করেছি। এটা আমরা FID সেক্রেটারির সাথে আমরা এটা নিয়ে দেখা করেছি, এবং আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। সেটাকে নিয়ে কাজ করেছে, এটা সাধারণ বিমাকে জানিয়েছে। সাধারণ অলরেডি এটাকে
ওভারকাম করে দিয়েছে। পুনর্বীমা ট্রিটি নবায়নে কিছু জটিলতা আছে এবং সেই জটিলতা নিষ্পত্তি না হওয়ার কারণে ট্রিটি নবায়ন আটকে দিচ্ছে সাধারণ বীমা কর্পোরেশন। সাধারণ বীমা কর্পোরেশন যখন আটকে দিচ্ছে তখন কিন্তু ভোগান্তির শিকার হচ্ছেন নন লাইফ বীমা খাত। এইখানে আসলে এই সংকটটা উত্তরণের জন্য বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন কি করতে পারে? বাংলাদেশ ইন্স্যুরেন্স তো অ্যাকচুয়ালি কাজ করছে। সাধারণ বীমার সাথে এটা নিয়ে আমাদের অনেক বাধানুবাধা হচ্ছে। ওই যে বললাম আপনাকে যে 20 বছরের প্রায় পুরানো জিনিসগুলি আছে, যে সমন্বয় তারা করছেন না, যে এটা আজকে যারা দায়িত্বে আছেন তাদেরই যে আসলে প্রকৃত দোষ আসলে না, বিগত দিন থেকে আসলে এটা হয়ে আসছে যে কেন 20 বছরের প্রবলেম আজকে কেন নিরসন হবে না। তো যার জন্য এই যে টিটিটা এখনও পর্যন্ত আটকে রেখেছে সাধারণ বীমা, এটা কখনোই এটা বুদ্ধিমানের কাজ হচ্ছে না এবং এইটা এই সেক্টরের জন্য অনেক বড় রকমের ক্ষতি হয়ে যাবে। তো আমরা এটা নিয়ে কাজ করেছিলাম, তারা 1 মাস সময় বর্ধিত করেছিল। তারপরে আমরা এফআইডি সেক্টরের সাথে এটা নিয়ে কথা বলেছি এবং সে এটাকে কাজ করার জন্য সাধারণ বীমাকে একটা নির্দেশ অলরেডি দিয়েছেন। তো সাধারণ বীমা যদি এটা না করেন তাহলে এটা বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। আজকে যদি ধরেন 30 এপ্রিল পর্যন্ত তাদের এটা দেওয়া, আজকে দেখেন আজকে যে কয়েকটা দিন পার হলো, আল্লাহ না করুক যদি এর মধ্যে যদি বড় ধরনের কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, এই দায়িত্ব কে নেবেন? সাধারণ বীমা যদি মনে করেন যে তাকে এটা করতে হবে না, সেটা ভুল পলিসি। কারণ তার সাথে তো আমাদের একটা চুক্তি আছে, সে কিন্তু করতে বাধ্য। তারা যদি হয়তো ভাবতে পারে যে তাকে হয়তো এটাকে ওভারকাম, আমি আমার এটা রিস্ক কাভার নাই, এটা ভুল চিন্তা, সে ভুল চিন্তা করতেছে। কিন্তু এটা আমি মনে করি যে এটা দ্রুততার সাথে এটাকে ওভারকাম করা উচিত এবং সে যদি একটা প্রেশার দিয়ে যদি বলা হয় যে না তাদেরকে একটা যে এটা করে দিয়ে এটার সমাধান করতে হবে, এখন একদিনের তো আপনি 20 বছরের বোঝা তো একদিনে চাপিয়ে আপনার কাজ করতে পারবেন না। আপনার জানা মতো চলতি বছরে কতগুলো ট্রিটি বীমা নবায়ন করেছে সাধারণ বীমা কর্পোরেশন? এটা যদিও আমাদেরকে আসলে প্রকৃতভাবে প্রচার করা হয়নি, প্রকাশ করেনি। তো আমরা যতটুকু শুনতে পেরেছি হয়তো 5-6টা হয়তো হতে পারে, যে আমাদের এই টোটাল কোম্পানির ভিতরে হয়তো 5-6টা। তো আমরা এটা নিয়ে কাজ করতেছি এবং আমরা আপনাদের মাধ্যমে সাধারণ বীমার কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, সরকারের কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ব্যাপারে যেন খুবই সিরিয়াস হন, নাহলে আদারওয়াইজ যে কোনো একটা বড় ধরনের দুর্ঘটনা যদি ঘটে যায় তাহলে বড় ধরনের একটা ম্যাচাকার হয়ে যাবে। সরকার পাল্টেছে, পট পরিবর্তন হয়েছে, অনেক কিছুর মধ্য দিয়ে আমরা গিয়েছি, কিন্তু 36 বছর পর প্রথমবারের মতো বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে সদস্যদের সরাসরি ভোটে আপনি নির্বাচিত হয়েছেন। সভাপতি হিসেবে আপনি যখন দায়িত্ব পালন করছেন অনেক কিছু আসলে দেখছেন, আমরা আসলে সার্বিক বিষয়টি সম্পর্কে একটু জানতে চাই। ধন্যবাদ। যে আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যে আজকে যে গণতন্ত্রের যে বিকাশ, যে বৈষম্য বিরোধীর যেই কথাগুলি, সেটার যে একটা প্রকাশ এই আমাদের এই সেক্টরে যে আসছে, যে আজকে 36 বছর পর যেটা উদয় হয়েছে যে একটা গণতন্ত্রের প্রয়োজন, সেটার মাধ্যমে মানে সরাসরি ভোটে নির্বাচিত হয়েছি এবং যারা আমাকে নির্বাচিত করেছেন তাদের অনেক আশা যে আমি কতটুকু কি তাদের জন্য করতে পারি। তো আমি যারা আমাকে এই জায়গাতে তাদের ভোটের মাধ্যমে দিয়েছেন তাদেরকে পাশে আমি ধন্যবাদ জানাচ্ছি তারা, এবং আমি বিশ্বাস করি যে তাদের এই আস্থা নিয়ে আমি কাজ করব, এটা আমি আশা রাখি আর কি। তাদের যে দুরবস্থা আছে, যে বিভিন্ন জায়গা ঘাটতিগুলি আছে, সেটা আমি তাদের সাথে সাধারণ বীমা এবং ইডের সাথে সমন্বয় করে তাদেরকে সাথে নিয়ে কাজ করে আমরা সবাই একত্রে নিয়ে কাজ করে এটাকে একটা লক্ষ্যে আমি পৌঁছানো আমরা কাজ করবো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের জন্য, যাতে সার্বিকভাবে কাজ করে এই খাতের উন্নয়ন এবং অগ্রগতি সত্যিকার অর্থে আপনারা বাস্তবায়ন করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ পরিবারকে, যে চ্যানেলকে যারা আমাকে সুযোগ করে দিয়েছে ইন্স্যুরেন্স সেক্টরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এবং আমাকে পরিচয় করে দেওয়ার জন্য। তো আপনাদের কাছে আবারও আহ্বান থাকবে যে আমরা আপনাদের সাথে আসলে কাজ করতে চাই, এটা একটা তৈরি হোক, অ্যাওয়ারনেস, মানুষ ইন্স্যুরেন্স নিয়ে বুঝুক, জানুক, এটা আমি আপনাদের কাছে আশা করব এবং আপনাদের মাধ্যমে অন্যান্য মিডিয়াকে আমরা বলবো যেন এটা একটু বেশি একটা প্রচার হোক এবং এটা নিয়ে কাজ করুক, দেশ উপকৃত হবে। দর্শক, কথা বলছিলাম বিমা খাত নিয়ে। এই বিমা খাতের উন্নয়ন অগ্রগতি নিশ্চিত করার জন্য বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের করণীয় এবং সেই সাথে আমাদের কি করণীয় সে সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলেছি। আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। বিদায় নিচ্ছে আমি সূচনা আমাদের আজকের পর্ব থেকে। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।